গল্প মটুসি, লেখনীতে রিতেশিনী মহাবিশ, পর্ব 16। আকাশের গায়ে রাতের এই শেষ প্রহর নিস্তব্ধতার মায়াজাল বুনে রেখেছে। ভোরের আলো ফুটতে এখনো কিছুটা দেরি। চারপাশটা গাঢ় নীল রঙের অস্পষ্ট আবছা ঢাকা। আর এই নির্ঝুম মুহূর্তের রাতে বিদায়ী স্তব্ধতাকে খান দিয়ে শুরু হলো বাচ্চাদের অতি কাঙ্ক্ষিত আনন্দের দিনটি সূচনালগ্ন। মটুসি খুব ভোরে ঘুম থেকে উঠে সব গোছগাছ শুরু করে দিয়েছে। প্রথমেই তার আর চোরের জামাকাপড়গুলো বের করে ইস্ত্রি করে গুছিয়ে রাখলো। তারপর চলে গেল রান্নাঘরে। ভোরের আলো এখনো ফুটেনি। নাস্তার পাশাপাশি কয়েকটা প্যানকেক বানিয়ে নিল। এগুলো সাথে নিবে। রাস্তা যদি চড়ুই খেতে চায়, বাহিরে যা তা খাবার তো আর দেওয়া যাবে না তাকে। এত ভোরে কিচেনের ক্যাবিনেটের সামনে বড় ভাইয়াকে টনয় হয়ে কাজ করতে দেখে ভীষণ অবাক হলো আশা। ঘুম ঘুম চোখ নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, ভাইয়া কি করস? বোরাক হাতের কাজ শেষ করে অব্যাহত রেখে বলল, বীরের জন্য বিরিয়ানি নিয়ে যাব। ওইখানকার খাবারের ঝাল থাকবে, ও খেতে পারবে না। আশা এবার নিজের কপাল চাপড়ে বিরক্ত নিয়ে বলল, ও শিট, এটা তো আমার মাথায় আসেনি কেন? বোরাক মুচকি হাসল বোনের আফসোসে। প্যানের ঢাকনা উঠিয়ে দিয়ে বোনের মাথায় আলতো টোকা দিয়ে বলল, হয়ে এসেছে, কিছুক্ষণ পর নামিয়ে নিস। আমি উপরে গেলাম। বোরাক চলে গেলে আশার ফ্রিজ থেকে চিকেন কিমা আর ফ্রোজেন পরোটা বের করলো। পরোটা বোরাকের নাস্তার জন্য, আর চিকেন কিমা দিয়ে বীরকে কয়েকটা মিটবল বানিয়ে দেবে। অন্যদিকে মটুসি রান্নাঘরে কাজ ছেড়ে এসে চড়ুইকে ঘুম থেকে তুলল। ফ্রেশ করিয়ে এসে নাস্তা করালো প্রথমেই। তারপর সময় নিয়ে তাকে রেডি করতে শুরু করলো সে। চড়ুইয়ের ঠোঁটের কোণ থেকে হাসি যেন সরছেই না। সে ভীষণ এক্সাইটেড। এই প্রথম এত দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। তার উপর সঙ্গে যাচ্ছে তার বীরবন্ধু আর তার প্রিয় আঙ্কেল। সব মিলিয়ে সে যেন আজ মেঘের উপর ভাসছে। মটুসি চড়ুইয়ের মুখে বেবি ময়শ্চারাইজার মাখিয়ে দিয়ে হাতে পায়ে লোশন ম্যাসেজ করে দিল। এদিকে চড়ুই ননস্টপ এটা ওটা বক বক করেই যাচ্ছে। কত শত পরিকল্পনা তার। মৌ চড়ুইয়ের পরনে পোশাকগুলো খুলে দিয়ে তাকে জিন্স প্যান্ট, অফ হোয়াইট কালারের ফ্রক আর ওপরে একটা জ্যাকেট পরিয়ে দিল। এরপর চুলগুলাতে দুটি ফ্রান্স বেনি গেঁথে দিয়ে মেয়েকে দেখে নিল মৌ। কেন জানি চড়ুইকে আজকে একটু বেশি অন্যরকম দেখাচ্ছে। খুব এলিগেন্ট। মেয়েকে দেখে ঠোঁট দুটো প্রসারিত হয়ে উঠল মৌয়ের। চড়ুই উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল, মাম্মা আমাকে সুন্দর লাগছে? মটুসি হেসে মেয়ের নাক টেনে দিয়ে বলল, আমার কিউটি পাইকে একেবারে ওভারলোডেড কিউটের ডিব্বা দেখতে লাগছে। মায়ের মুখে এমন প্রশংসা শুনে চড়ুইয়ের চোখ দুটো চকচক করে উঠল। চঞ্চল পায়ে দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। মটুসি মেয়ের দিকে চেয়ে থেকে কিছু একটা ভেবে উঠে গিয়ে আলমারি খুলে একটা ছোট্ট ক্যাপ বের করলো। এটা অনেক আগে একবার চোরের জন্য কিনেছিল। এখন একটু বড় হতো। তখন একটু বড় হতো
এখন নিশ্চয়ই ঠিক হবে। ক্যাবটা নিয়ে এসে চড়ুই ছোট্ট মাথায় বসিয়ে দিল সে। এবার যেন লোকটা একেবারে পারফেক্ট লুক নিল। পেছনে থেকে লালবানু বেগম তাড়া দিলেন, মৌ, তুই তৈরি হবি কখন? 6টা বাইজে এলো। চড়ুই এবার মুটুসিকে বের করে রাখা জামাগুলো নিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, মাম্মা, তুমি রেডি হও তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে। মুটুসি মেয়ের হাত থেকে জামাগুলো নিয়ে বাথরুমে চলে গেলেন। প্রতিদিনের মতো আজও বাথ টাওয়াল পরে বিছানার উপর বীরকে দাঁড় করিয়ে তাকে রেডি করিয়ে দিচ্ছে বোরাক। এই ভোরবেলাতেও শাওয়ার নিয়েছে সে। আমঘোষ অভ্যাস, কোথাও যাওয়ার পূর্বে আর ফিরে এসে শাওয়ার তাকে নিতেই হবে। বীরের চোখ এখনো হালকা ঘুম ঘুম ভাব, ঘুম পূর্ণ হয়নি। এত সকালের উঠার অভ্যাস নেই তার। তবু আজকে অন্য দিনের মতো সময় নিয়ে ডাকতে হয়নি। একবার ডেকে পিকনিকের কথা মনে করিয়ে দিতেই এক্সাইটমেন্টে চট করে উঠেছে সে। তারপর ফ্রেশ করিয়ে নিয়ে এসে এখন বোরাক কাপড় পরিয়ে দিচ্ছে ওকে। আর বীর মুখ চালিয়ে এটা ওটা বলছে, প্রশ্ন করছে বাবাকে। এই যেমন বীরকে প্যান্ট পরিবর্তন করিয়ে দিচ্ছে বোরাক। আর সে বাবার কাঁধ ধরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, পাপা, সাফওয়ান চাচ্চুকেও পিকনিকে যাবে? না পাপা। কেন যাবে না? সাফওয়ান চাচ্চুকেও নিয়ে যাব। চাচ্চুর পরীক্ষা বাবা। ও পরীক্ষা ভার্সিটিতে? হ্যাঁ, ভার্সিটিতে। বীর এবার কিছুটা আক্ষেপ নিয়ে বলল, সাফওয়ান চাচ্চু গেলে অনেক মজা হতো। আমি, তুমি, সাফওয়ান চাচ্চু, চড়ুই পাখি আর চড়ুই পাখির মাম্মি আন্টি। বোরাক মৃদু হেসে ছেলেকে জিজ্ঞাসা করল, তাহলে কয়জন হচ্ছি, কাউন্ট করো তো পাপা। বীর তো ছোট্ট হাতের আঙ্গুলগুলো গুনে গুনে 5 আঙ্গুল দেখিয়ে বলল, 5 পাপা। বোরাক হেসে ছেলের কপালে চুমু এঁকে দিল। ব্রাভো মাই সানশাইন, ইয়ে আমি পেরেছি। বীরকে হাইনেট মোটা সোয়েটারের উপর ড্রিমিং জ্যামস্যুট পরিয়ে দিল বোরাক। সঙ্গে জ্যামস্যুটের সাথে ম্যাচিং করে মাথায় পরিয়ে দিল একটি ব্যাকেট হ্যাট টুপি। পিকনিকের জন্যই পুরো দস্তর তৈরি বীর। টাইটান অভিমানে পায়ের কাছে এসে উল্টো গুজে লেজ নাড়ছে। বীরের পিকনিক সম্পর্কে সেও অবগত। গত 2-3 দিন যাবৎ এই বাড়ির কোনো ট্যুরই তাকে ছাড়া হয় না। এবারই বুঝি প্রথম হচ্ছে। বীরের স্কুল বিড়াল এলাও করবে না। আর টাইটান সে শর্তে নারাজ। তাকে ছেড়ে ঘুরতে যাওয়ার জন্য বীর আর বোরাকের উপর অভিমান করে আছে সে। বীর এবার টাইটানের কাছে বসে ওর পিঠে কোমল পরশে হাত বুলিয়ে দিয়ে বলল, মুখের কাছে নিজের আদরে মুখ নিয়ে বলল, টাইটান, রাগ করে না, তোমাকে পরে নিয়ে যাব। আমরা আবার পরে বেড়াতে যাব। তখন তোমাকে চড়ুই পাখির সাথে দেখা করিয়ে দেব, ঠিক আছে? মেও। বীরের একটুখানি আহ্লাদের সকল টাইটানের অভিমান মাটি হয়ে গেল যেন। জিহ্বা বের করে বীরের গলাটা আদরের ভঙ্গিতে চেটে দিল সে। ছেলেকে রেডি করিয়ে দিয়ে বোরাক নিজেও ব্ল্যাক প্যান্টের সাথে সাদা টি শার্ট ও তার উপর কফি কালারের লেদার জ্যাকেট পরে নিল। ড্রয়ার খুলে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ির কালেকশন থেকে সিকো 5 মডেলের একটা সিলভার চেন ঘড়ি তুলে তা হাতে পরে নিল। তারপর তার সহজাত ব্ল্যাক কফি বেস অর্কো হোয়াইট পারফিউমটা বুকের দুই পাশে হালকা স্প্রে করে দিল। সবশেষে বোরাক ছোট্ট একটা ম্যাসেঞ্জার ব্যাগে পানির ফ্লাস্ক,
বীরের দুধের ফিডার, বাড়তি এক সেট জামা, টিস্যু সহ প্রয়োজনীয় আরও কিছু জিনিস ভরে নিয়ে একেবারে নিচে চলে এলো সে। বাথরুম থেকে জামা বদলিয়ে এমব্রয়ডারি করা সাদা স্কার্ট আর শর্ট কুর্তি পরে বেরিয়ে এলো মটুসি। চড়ুই বিছানার উপর মটুসির ময়শ্চারাইজার, লোশন, ভ্যাসলিন, চিরুনি সহ প্রয়োজনীয় সামগ্রী সামনে গুছিয়ে নিয়ে বসে আছে। সে জানে এখন তার মাম্মার কি কি প্রয়োজন। মেয়ের এমন দায়িত্বসুলভ কাণ্ড দেখে প্রশান্তির আভা ফুটে উঠল মটুসির সারা মুখ জুড়ে। চড়ুইয়ের হাত থেকে একটা একটা করে জিনিস নিয়ে তৈরি হতে লাগলো সে। মাঝারি সাইজের সিল্কি চুলগুলো আজ আর বাঁধল না, সাইড সিথি করে পিঠে ছেড়ে রাখলো। কুর্তির উপর হালকা জলপাই রঙের ক্রপ কাট গ্রাউন্ডটা পরে শিফনের সাদা ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল মৌ। এরপর ভ্যানিটি ব্যাগে জিনিসপত্রগুলো শেষবারের মতো একবার চেক করে নিল। সব ঠিকই আছে। সামেদ আলী ঘরে গিয়ে বাবার সাথে দেখা করে এবার চড়ুইয়ের হাত ধরে বেরিয়ে এলো সে। লালবানু বেগম রাস্তার পর্যন্ত এগিয়ে দিতে এলেন। একেবারে ওদের রিকশায় উঠিয়ে দিয়ে তারপর বাড়ি ফেরত গেলেন ভদ্রমহিলা। ভোরবেলার বাতাস তখনও ভারী, চারপাশটা হালকা কুয়াশায় চাদরে ঢাকা। কিন্ডারগার্টেনের সামনে রাস্তাটা বেশ সরগর। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 5টি বড় বাস। বাসের চারপাশে বাচ্চা আর অভিভাবকদের বেশ ভিড়। হইচই আর আনন্দের আওয়াজে কুয়াশা আচ্ছন্ন পরিবেশটাও যেন জীবন্ত হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মটুসিদের রিকশাটা এসে রাস্তার ধারে দাঁড়ালো। সেখান থেকে কয়েক হাত দূরেই গাড়ির পাশে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে বীর। বারবার উস্কুস দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে চড়ুইকে খুঁজতেছে সে। এবার দাঁড়িয়ে থাকা রিকশাটার দিকে এক নজর পড়তেই চোখ চকচক করে উঠল তার। রিকশা থেকে চড়ুইকে কোলে করে নামছে মটুসি। তা দেখে বীর বোরাকের হাত জাকিয়ে বলল, পাপা, চড়ুই পাখি চলে এসেছে, এসো। বোরাক দাঁড়িয়ে তাদের ড্রাইভারের সাথে কথা বলছিল। বীরের প্রবল টানাটানিতে দ্রুত কথা শেষ করে ছেলেকে অনুসরণ করে রিকশাটার দিকে চলল সে। হাঁটতে হাঁটতে অদূরে চোখ গেল তার। দোআচ্ছন্ন কুয়াশার মাঝে দাঁড়িয়ে এক রমণীর ব্যাগ থেকে টাকা বের করতে ব্যস্ত। পিঠের উপর থেকে আলতো খোলা চুলগুলো এসে তার মুখের ডান পাশটা ঢেকে দিয়েছে। তবুও যেন সেই রমণীকে চিনতে এক মুহূর্ত দেরি হলো না বোরাকের। অবশ্যই তাকে চেনার একটি বড় উপায় হলো তার সহজাত জাতীয় পোশাক। বীর আর চড়ুই হাত ধরে একে অপরের সাথে কুশলদারি বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়ল। এক রাতের মাঝেই তাদের অফুরন্ত গল্প কথা জমে গিয়েছে যেন। মটুসি রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়ালো। তার দৃষ্টি গিয়ে পড়ল বীরের পেছনে দাঁড়িয়ে থাকা বোরাকের উপর। 2 হাত জ্যাকেটের পকেটে ঢুকিয়ে তার দিকেই তাকিয়ে আছে লোকটা। সেই তীক্ষ্ণ বাদামি চোখের দৃষ্টিতে সরাসরি দৃষ্টি পড়তেই মটুসি অপ্রস্তুত হয়ে নিজের চোখ সরিয়ে নিল। অথচ বোরাক সরল না। সে এক প্রকার বেহায়ের মতোই তাকিয়ে আছে। তবে আজ সেই নারীর মাঝে বিশেষ কোনো নারীত্ব নেই, বরং তার নিজেরই এক অভিন্ন সত্তাকে দেখছে। দেখেছে একজন অদম্য মাকে। লটারির মাধ্যমে সিট নির্বাচন করা হয়েছে। মটুসিতে সিট পড়েছে C12 আর বোরাকের সিট C4।
আপাতত মটুসি, বীর আর চড়ুই দুজনকে নিয়ে তাদের সিটে বসে আছে। চড়ুই আর বীর মটুসির ফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলছে। বাস ছাড়ার আগ মুহূর্তে বোরাক বাসে উঠে বীরের কাছে এসে বলল, পাপা এসো, আমাদের সিটে যেতে হবে। বীর মাথা তুলে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি তো খেলা করছি, খেলা শেষ হয়নি এখনো। আচ্ছা তাড়াতাড়ি খেলা শেষ করে চলে এসো, আমি বসছি। বোরাক তাদের সিটে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। হুট করে কোথা থেকে নীতি এসে দাঁড়ালো বোরাকের সিটের কাছে। হাই বোরাক। বোরাক বুকের 2 হাত গুজে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিল। মেয়েলি কণ্ঠে শুনে ঘাড় ঘুরিয়ে নীতির দিকে তাকালো। মৃদু হেসে বলল, হ্যালো, কি খবর? নীতি মিষ্টি হেসে বলল, এই তো চলছে আর কি। তারপর বোরাকের পাশের সিটটা ইশারা করে বলল, বসতে পারি? ছেলে আছে এখানে নীতি, আপাতত সামনে ওর বন্ধুর সাথে বসেছি। ও আচ্ছা, তোমাদের সাথে আর কেউ আসেনি? না। তুমি কি বসার জন্য সিট পাওনি? পেয়েছি, আমাদের টিচারদের সিট একেবারেই সামনে। আচ্ছা থাকো, নেমে কথা হবে। আচ্ছা। গেম ওভার হতেই চড়ুই বলল, বীর বন্ধু তুমি এখানেই বসে থাকো, আমি তোমার সিটে চাই। তারপর মটুসিকে কিছু বলার সুযোগ না দিয়ে চট করে সিট থেকে নেমে পিছনের সিটে হাঁটা দিল সে। মটুসি কেবল ফ্যাল করে মেয়ের কাণ্ড দেখল। চড়ুই চলন্ত বাসের সিটের হাতাল ধরে টালমাটাল পায়ে 2 ধাপ এগিয়ে যেয়ে বোরাকের চোখ পড়ল তার ওপর। বোরাক দ্রুত উঠে গিয়ে চড়ুইয়ের হাত ধরল। স্পেরু কোথায় যাচ্ছ? আঙ্কেল আমি তোমার সাথে বসবো। আচ্ছা মামুনি এসো। বোরাক বীরকে একেবারে দেখে চড়ুই নিয়ে নিজের সিটে চলে এলো। সে জানালার পাশের সিটটা চড়ুইকে বসিয়ে দিল। চড়ুই আরাম করে বসলো সিটে। 2 হাত কোলের উপর ফেলে বোরাকের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, বীর বন্ধুকে মাম্মার কাছে রেখে এসেছি। বোরাকও পাল্টা হেসে বলল, আচ্ছা তোমার বীর বন্ধু ওইখানেই থাক, আর তুমি আমি এখানে গল্প করি। চড়ুই চলে গেলে বীর মনমরা হয়ে বলল, চড়ুই পাখি তো চলে গেল। মটুসি এবার বীরের পিঠ দিয়ে হাত পার করিয়ে ওকে নিজের সাথে জড়িয়ে নিল আর আদর করে বলল, চড়ুই পাখি পচা বাবা, এর জন্য বীর বন্ধুকে একা রেখে চলে গেছে। বীর এবার দুদিকে আলতো করে মাথা নাড়িয়ে বলল, আন্টি চড়ুই পাখি তো পচা না। বীরের এই সরলতা দেখে মটুসি না হেসে পারল না। বলল, আচ্ছা চড়ুই পাখি পচা না, ভালো সে। এখন চলো আমরা আবার মজা করে গেম খেলি। চড়ুই পাখি ফাঁকা পড়ুক। মটুসি ফোনে আবার ক্যান্ডি ওপেন করে তারপর 2 জন মিলে গেম খেলতে লাগলো। মটুসি ইনস্ট্রাকশন দিচ্ছে, তার বীর খুব মনোযোগ দিয়ে খেলছে। মটুসি এক হাতে বীরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে অন্য হাতে ফোন ধরে আছে। বীরের এতটা কাছে থাকায় ওর শরীর থেকে ভেসে আসা সেই দিনের সেই পরিচিত কফি আর ভ্যানিলার সংমিশ্রণে মতো অদ্ভুত নেশালো ঘ্রাণটা তার নাকে বেশ ভালোভাবে অনুভব করতে পারছে। মটুসি মনে মনে ভাবল, এটা নিশ্চিতভাবে মারাত্মক একটা পারফিউম। এর ঘোর লাগা ঘ্রাণ যে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম। একজন পুরুষকে এই ধরনের পারফিউম ইউজ করা পাবলিক প্লেসে আসা কোনো মানে হয়? আঙ্কেল তোমার বাড়িতে কে কে থাকে? চড়ুইয়ের প্রশ্নে বোরাক মৃদু হেসে উত্তর দিল, আমার বাড়িতে থাকে তোমার বীর বন্ধুর 2টো ফুপুমণি, ভুবন ভাই, সাফওয়ান চাচ্চু আর দাদুন। ও অনেক মানুষ। আর আমাদের বাড়িতে আমাদের মাম্মা, নানিমুনি, নানু ভাই,
মামা মামিমা আর পচা মাসুম। বোরাক ভুরু কুচকিয়ে বলল, পচা মাসুম? হ্যাঁ, সে তো পচা পচা করে সব সময়, স্কুলে যায় না, শুধু সারাদিন খায়, এতই মোটা। চড়ুই দুই হাত দিয়ে মাসুমের স্থূলতার ভঙ্গিমা করে দেখালো। চড়ুইয়ের কাণ্ড দেখে বোরাক আবার একটু শব্দ করে হাসল। তার হাসি দেখে চড়ুইও খিলখিল করে হেসে উঠল। বোরাক এবার বুঝল চড়ুইরা তার নানির বাড়িতে থাকে। তারপর হঠাৎ ওর মনে হলো রমণীর নামটাই তো জানা নেই। কেন যে নামটা জানার প্রয়োজনীয়তা বোধ করল সে। চড়ুইকে জিজ্ঞেস করবে ভাবল, কিন্তু ওর আগেই চোখ গেল চড়ুইয়ের গলা ঝুলিয়ে থাকা আইডি কার্ডটার দিকে। বোরাক আরেকটু ভালো করে লক্ষ্যপাত করল সেখানে। স্টুডেন্ট নেম চড়ুই, আর তার নিচেই লেখা মাদার্স নেম মটুসি। লেখা পড়েই ভুরু কুচকিয়ে মনমনে একবার আওড়ালো, সানবার্ড। এরপরে সে মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকালো। মটুসির ছিটটা তার থেকে কোনাকুনি হয়ে এক সিট সামনেই। সেখান থেকে রমণীর বাঁ হাতের বাহু আর তার পিঠের উপর ছড়িয়ে পড়া একগুচ্ছ কালো চুলের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সিটের হাতলের উপর কোনোই তুলে নির্ভার ভঙ্গিতে বসে আছে সে। মিশ্রণ চুলগুলো কানের পিছনে আলতো করে গুজে রাখা। বাসের জানালা দিয়ে আসা এক ফালি মিষ্টি রোদ এসে পড়েছে তার কানের লতিতে। সেইখানে দুলতে থাকা ছোট্ট সোনালি দুলটা সেই রোদে স্পর্শ হঠাৎ ঝিলমিল করে উঠল। তখন মটুসি অন্যমনস্কভাবে তার মাথাটা এক মুহূর্তের জন্য ডান দিকে ঘুরিয়ে নিল। এই লামহাই সেই মায়াবী অবয়ের ডান পাশটা স্পষ্ট ধরা দিল। বোরাকের চোখে এই ঝলক নির্দেশেই বোরাক যেন সম্পূর্ণ নিশ্চিত। অজান্তেই সে সম্পূর্ণ ঠোঁটের ফাঁক গলিতে মৃদুস্বরে বেরিয়ে এলো, হোয়াইট এ পারফেক্ট সিমিলারিটি ম্যান, জাস্ট লাইক এ ভেরি আইডিয়ালি সুইটনেস সানবার্ড। মটুসি লেখনীতে ঋতেশিনী মহাবিশ, পর্ব 17। আঙ্কেল, চড়ুইয়ের ডাকে বোরাক তার আপন চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো। মাথা ঘুরিয়ে চড়ুইয়ের দিকে তাকালো সে। স্পেরো, তোমার পাপা আছে আঙ্কেল? বোরাক কিছুটা সময় চুপ করে থেকে অল্প হেসে বলল, না মামুনি, নেই, আল্লাহর কাছে চলে গিয়েছে। চড়ুই এবার নিষ্পাপ গলায় তার সাবিলশীলভাবেই বলে দিল, তোমার মতো আমারও পাপা নেই। চড়ুইয়ের মুখে কথাটা শোনা মাত্রই বোরাকের হৃৎপিণ্ড থমকে গেল কিছু মুহূর্তের জন্য। এটা তার কাছে একেবারে নতুন কোনো তথ্য নয়, বরং চড়ুইয়ের বাবাকে না পাওয়ার সত্যটা তার পূর্ব দিকে ছিল। কিন্তু একটা 4-5 বছরের বাচ্চার নিষ্পাপ মুখ থেকে এই করুণ বাক্যটি সরাসরি শোনার তীব্রতা যে এত বেশি হতে পারে তা সে আগে অনুভব করেনি। বোরাক তার জবানে ভাষা হারিয়ে ফেলল। বুকের বাঁ পাশে কোথাও যেন একটা চিনচিনে ব্যথা একা একা অনুভব হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বোরাককে গভীর নিস্তব্ধতার মধ্যে ডুবিয়ে রেখে চড়ুই এবার এক আধবার পেশ করে বসল। বীরের মতো, আমিও যদি তোমাকে পাপা ডাকি তুমি কি রাগ করবে আঙ্কেল? বোরাকের সেই নিস্তব্ধতার মধ্যে চড়ুই এবার একখান আবদার পেশ করে ধরল তার নিকট। বীরের মতো, আমিও তোমাকে যদি পাপা ডাকি তুমি কি রাগ করবে আঙ্কেল? বোরাক আবারও থমকালো। এবার কোনো কথা বলতে পারল না সে। কেবল স্থির দৃষ্টিতে চড়ুইয়ের ওই নিষ্পাপ আদরের মুখ চেয়ে রইল। সেখানে যেন এক পৃথিবীর সমমানের আকুতি। ছোট্ট চড়ুই বোরাকের অনুমতি অপেক্ষা করল না। তার বাদামি চোখের দিকে সরাসরি তাকিয়ে
কিছুটা আড়ষ্ট আর পাহাড় সমান মায়া নিয়ে খুব আস্তে করে বলল, পাপা। এই মুহূর্তে বোরাক পৃথিবীতে যেন এক বিন্দু এসে স্থির হয়ে গেছে। অনুভূতিগুলো মস্তিষ্কের কোথাও গভীরভাবে জট পাকিয়ে যাচ্ছে। কোনো নির্দিষ্ট আবেগ সে আলাদা করতে পারছে না। এটা কি আপার স্নেহ নাকি কোনো অব্যক্ত ব্যথা? বোরাক এবার মাথাটা হালকা ঝাঁকিয়ে নিজেকে সামলিয়ে নিল। স্থিরভাবে চোরের দুগাল হাতে মুঠোয় নিয়ে পরম আদরে বলল, আবার ডাকো তো মা। চোরই একইভাবে বোরাকের চোখের দিকে চেয়ে আবারও ডেকে উঠল, পাপা। বোরাক আর সময় নিল না, চোরইকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। ওর কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ইয়েস প্রিন্সেস। বোরাকের মা মিসেস শাইলি শিকদার যখন তৃতীয় সন্তান আরোয়ার জন্ম দেন, বোরাক তখন সদ্য কিশোরে পা রেখেছে। প্রসবকালীন কিছু জটিলতায় ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন। সে অসুস্থতা আর কাটল না। বিছানায় নেওয়ার মাস 6 মাথায় তিনি চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। স্ত্রীর চিতি আর 3 সন্তানের কথা ভেবে আজানুদ্দিন শিকদার দ্বিতীয়বারের মতো বিয়ে করেননি। বোরাকের জীবনেও তার মায়ের অস্তিত্ব একইভাবে সীমাবদ্ধ ছিল। মা বলে ডাকার জন্য সৎ মাটাও ছিল না। পরবর্তী জীবনে বাবা হওয়ার সংবাদ তাকে নতুন আলো দিয়েছিল। স্ত্রী গর্ভকালীন 4 মাসে আলট্রাসোনোগ্রাফিতে ডাক্তার জানালেন তার কোলজোড়ে কন্যা সন্তান আসছে। এই নীরব পৃথিবীর সাক্ষী। সেদিন বোরাকের খুশি আকাশ পাতাল এক করেছিল। সন্তান হয়ে তার মা ফিরে আসছেন তার পৃথিবীতে। সে এবার মা বলে ডাকতে পারবে কাউকে। তার ডাক শোনার জন্য, আগলে নেওয়ার জন্য কেউ আসছে। কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয়ই সব উত্তম কল্পনাকারী। সন্তান পৃথিবীতে আসার মাস 2 আগেই বীর প্রিয় বাবাকে চিরতরে হারালেন। বোরাক প্রিয় বাবাকে চিরতরে হারালেন। বাবা হারানোর শোক যখন তার পৃথিবীকে গ্রাস করতে বসেছিল, তখনই মহান আল্লাহ তাআলা তাকে উপহার দিলেন বাবারূপী একজন ছেলেকে। বীরের আগমন বাবার শোক কাটিয়ে উঠতে অনেকখানি ভূমিকা রেখেছিল। কিন্তু মায়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল বোরাকের। নওগাঁ জেলায় বাদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমবিহার মহাবিহার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। 8ম শতকের শেষের ভাগে বা 9ম শতকের শুরুতে পাল বংশের রাজা ধর্মপাল এই বিশাল বিহারটি নির্মাণ করেছিলেন। এটি তৎকালীন সময়ে বৌদ্ধ ও ধর্মশিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে এশিয়া জুড়ে খ্যাতি অর্জন করেছিল। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। দেশ বিদেশ থেকে নানান পর্যটক এখানে আসেন ইতিহাসের সাক্ষী হতে। অথচ বাড়ির এত কাছে হলেও মুটুসি কখনো আসা হয়নি। এতদিনে সে কেবল বইয়ের পাতাতে এটা মাধুর্যতা পড়েছে আর লোকমুখেই বর্ণনা শুনেছে। কখনো এই ঐতিহাসিক নিদর্শন নিজের চোখে দেখার সুযোগ হয়নি। তবে আজ মেয়ের ওসিলায় সেও এই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। রাস্তার বিট পার হওয়ার সময় বাসের ঝাটকায় তন্নাচ্ছন্ন ভাবটা কেটে গেল মুটুসি। সিট থেকে মাথা তুলে জানালা দিয়ে বাহিরে তাকালো সে। বুঝল গন্তব্য খুব কাছেই তারা। পরিত্যক্ত বিহারটি পাখির চোখে দৃশ্যমান হচ্ছে। মুটুসি মাথা নামিয়ে কোলের দিকে তাকালো। বীর তার বাহুর বাজে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় পুরোটা রাস্তায় সে এভাবেই ঘুমিয়ে এসেছে। মুটুসি এবার আলতো করে তার মাথায় হাত বুলিয়ে ডাকলো,
বীর বাবা, ওঠো, দেখো আমরা পিকনিকে চলে এসেছি। বীর ঘুমের ঘরে একটু নড়ে চড়ে উঠল। বুকে মুখ ঘষে অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, পাপা। মটুসি মুচকি হেসে এবার বীরের মাথাটা বাহুর বাস থেকে সরিয়ে সোজা করে বসিয়ে দিল। ওঠো সোনা, দেখো আমরা কোথায় এসেছি, পাহাড়পুর পিকনিকে। একটু পরেই নামতে হবে। কিছুক্ষণ পর বীর চোখ কচলিয়ে সোজা হয়ে বসল। বড় বড় চোখ জানালার দিকে তাকিয়ে দেখল। দূরে বিশাল কারুকার্যময় বিহার আর সবুজ চত্বর দেখে তার বিষণ্ণের শেষ নেই। তারপর ডানে বামে তাকিয়ে জিজ্ঞাসা করল, পাপা কোথায়? মটুসি বলল, পাপা পেছনে বসে আছেন বাবা, চড়ুই পাখির সাথে। বাস থামার সাথে সাথে প্রতিটা বাচ্চার মধ্যে এক ধরনের চঞ্চল উদ্দীপনা ছড়িয়ে পড়ল। একে একে সকল অভিভাবক নিজ নিজ বাচ্চাদের হাত ধরে নামাতে শুরু করলেন। মটুসি ব্যাগ গুছিয়ে নিয়ে বীরের হাত ধরল। এমন সময় বোরাক ও চড়ুইয়ের হাত ধরে তাদের সিটের দিকে এগিয়ে এলো। বীর বোরাককে দেখা মাত্রই খুশিতে উজ্জ্বল হয়ে হাত বাড়িয়ে ডাকল, পাপা, এসো পাপা। বোরাক মৃদু হেসে বীরের হাতটাও নিজের হাতের মুঠোয় নিল। বাস থেকে নামতেই আরও কয়েকটি স্কুল থেকে পিকনিকে আসা বাচ্চাদের দল চোখে পড়ল। পাহাড়পুর ঐতিহাসিক আঙ্গিনা খুদে শিক্ষার্থীদের কোলাহলের মুখর হয়ে উঠেছে যেন। ভেতরে ঢোকার আগে বোরাক সেখানকার একটা দোকান থেকে পানি, চকলেট, চিপস কিনে নিল। প্রবেশপথের কাছে দাঁড়িয়ে আছেন শিক্ষকেরা। প্রত্যেকের হাতে একটি করে টিকিট ধরিয়ে দেওয়া হলো। সেই টিকিটগুলো দেখিয়ে মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো সবাই। গেট দিয়ে প্রবেশ করতে প্রথমে কিছু বড় বড় গাছের ছায়া অঞ্চল, সেখানে আবার বাচ্চাদের নানা প্রকার রাইড, যেমন দোলনা, স্লিপার সিট ইত্যাদি। অন্য বাচ্চাদের মতো বীর আর চড়ুই ভীষণ খুশি। এসেছে পর্যন্ত দুই বন্ধু ঝাঁপিয়ে বেড়াচ্ছে পুরো এরিয়া। গাছের নিচে বেশ কিছু চেয়ার পাতা হয়েছে। কেউ কেউ সেখানে গিয়ে বসে একটু জিরিয়ে নিচ্ছে, তো আবার কেউ ইতিমধ্যেই ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। বোরাক মটুসি উভয়ে বেশ খানিকটা দূরত্ব রেখে বসল। বোরাক পকেট থেকে ফোনটা বের করে ওপেন করতে একটা ইমেলের নোটিফিকেশন ভেসে উঠল। স্ক্রিনে সে ইমেলটা ওপেন করতে পড়তে লাগলো। এদিকে মটুসির উপর ভ্যানাইটি ব্যাগটা রেখে চুপচাপ বসে আছে। তাকিয়ে দেখছি একটু দূরে সিনের দুই প্রান্তে উঠে দোলনাতে থাকা বীর আর চড়ুইকে। কিছুক্ষণ পর চড়ুই আর বীর দৌড়িয়ে বোরাকের কাছে এলো। চড়ুই বোরাকের হাত টেনে বলল, পাপা, দোলনা ফাঁকা হয়েছে, এসো দোল দিবে, আমরা দোল খাবো। তাদের থেকে অল্প দূরে বসে থাকা মটুসি স্পষ্ট শুনল চড়ুইয়ের কথাগুলো। বোরাককে সম্বোধন করে পাপা ডাকটা কানে যেতেই ভুরু কুচকিয়ে চট করে পিঠ সোজা করে বসল সে। কণ্ঠে কাঠিন্য এনে চড়ুইকে ডাকলো, চড়ুই পাখি। মা এর শক্ত মুখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল চড়ুই। বুঝলো ভুল জায়গায় মুখ দিয়ে ভুল শব্দ বেরিয়ে গেছে। চড়ুই এবার মুখ কাচুমাচু করে বোরাকের আওড়ারের দিকে একটুখানি মাথা বের করে বলল, বিশ্বাস করো মাম্মা, আমি কিছু বলিনি। আঙ্কেল নিজেই আমাকে পাপা বলে ডাকতে বলেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে বোরাক চড়ুইকে আগলে নিয়ে মটুসির দিকে তাকালো। বলল, জি মিস, আমি বলেছি, মানে ওর নতুন পাপা না আসা পর্যন্ত আমাকেই পাপা ডাকলো, সমস্যা কোনে? মটুসি কিছুই বলল না, কেবল ফাঁকা একটা নিঃশ্বাস ছেড়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। মটুসির এই নির্লিপ্ততা দেখে চড়ুই খুশি হলো বেজার। এবার সে বীরের সাথে তাকিয়ে হাসি মুখে বলল, বীর বন্ধু,
এখন তুমিও আমার মামাকে মাম্মা বলে ডাকতে পারো। আমি এখন আর কিছু বলবো না। চড়ুইয়ের এই কথা শুনে এবার বোরাকও অবাক হলো বেশ। তার মানে এসব এই দুই খুদেরই বিচ্ছুর পরিকল্পিত। তবে বীর মিস মুটুসিকে মা ডাকলে তার কোনো সমস্যা নেই। তার ছেলের ইচ্ছে খুশির প্রাধান্য তার কাছে সবার আগে। চড়ুই এবার বোরাকের হাত ধরে তাড়া দিল। পাপা এসো তাড়াতাড়ি, না হলে অন্য কেউ বসে যাবে দোলনাতে। চড়ুই পাখি, তুমি দোল খাও, আমি খাবো না বলেই বীর মুটুসির কাছে দৌড়ে গেল। কাছাকাছি আসতেই ডেকে উঠল, মাম্মা। মুটুসি মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিল, বীরকে কোলে তুলে নিল। বোরাকের দিকে এক নজর তাকিয়ে চড়ুই নিয়ে হাঁটা দিল দোলনার দিকে। আধা ঘন্টা পার হয়ে গেল, কিন্তু বোরাক আর চড়ুই কোনো পাত্তা নেই। তবে বীরের তাতে কোনো মাথা ব্যথাই নেই, বরং মুটুসির সঙ্গে এই একান্ত সময়টা সে দারুণভাবে উপভোগ করছে। এরই মধ্যে মাম্মার সঙ্গে সে কত গল্প করেছে, স্লিপারে স্লিপ খেয়েছে, দোলনায় মাম্মার কোলে বসে দোল খেয়েছে, এমনকি বন্ধুদের সঙ্গেও মাঠ বিনিময় দৌড়াদৌড়ি করে বেশ দখলও গেছে। আর এখন কিছুটা ক্লান্ত হয়ে বীর চুপচাপ মুটুসির করে দোলনা খেতে বসে আছে। মুটুসি বীরকে কোলে নিয়ে বসে দোলনায় মৃদু দোলা দিচ্ছে। কিছুক্ষণ পর বীর সোজা হয়ে বসে অস্বস্তিতে নাড়াচাড়া করতে করতে অস্থির কণ্ঠে বলে উঠল, মাম্মা, পাপা কোথায়? পাপাকে ডাকো। মুটুসি কপাল কুঁচকিয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা, আমাকে বলো। পেট ব্যথা করছে পাপা। বীরের মুখভঙ্গি আর অস্বস্তি দেখে মুটুসি বুঝতে বাকি রইল না আসলে কি হয়েছে। এদিক ওদিক তাকালো সে, কিন্তু বোরাকের কোনো চিহ্নই নেই। হঠাৎ নজর গেল হাটের ডাইন দিকে, মেন গেটের পাশে ঘেঁষে থাকা দেওয়ালটির দেখে সেখানে নেম প্লেটে লেখা পাবলিক টয়লেট। বীর ততক্ষণে ঠোঁট উল্টো করে কান্না করে দিয়েছে, পাপা। মুটুসি আর দেরি করল না, দুটো উঠে বীরকে কোলে তুলে নিয়ে আদরে বলল, সোনা বাবা, কান্না করতে হয় না, পাপা নেই তো কি হয়েছে, আমি আছি তো, আমরা এখনই ওয়াশরুমে যাব, চলো। মুটুসি দ্রুত পায়ে বীরকে নিয়ে টয়লেটের দিকে এগিয়ে গেল। প্রবেশপথের সামনে একটি টেবিল পেতে বসে আছে একজন লোক। মুটুসি কাছে পৌঁছাতেই লোকটির দৃষ্টি তার পা থেকে মাথা পর্যন্ত এক লাহেমায় নেমে এলো। দৃষ্টির মধ্যে কুৎসিত এক লালসা। মুখটা বিশ্রীভাবে বিকৃত করে বলল, এক না দুই সুন্দরী আপা। লোকটার নোংরা চাহনিতে রাগে শক্ত হয়ে এলো মুটুসির চোয়াল। তবে এই মুহূর্তে নিজের অস্বস্তি আড়াল করে যতটা সম্ভব শান্ত তীক্ষ্ণ কণ্ঠে বলল সে, দুই। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না মুটুসি, ধূপধাপ পা লেডিস জোনের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু তাতেও রেহার মিলল না। পেছন থেকে আবারও লোকটায় অসভ্য গলায় স্বর ভেসে এলো, দুইয়ের ভাড়াটা একটু বেশি আপা, আপনার নাহান। সময় নিয়ে আস্তে ধীরে করতে হয় তো, কাম হয়ে গেলে মনে কইরা মালটা দিয়ে যাইন, 10 টাকা। কথাগুলো অশীলতার মুটুসির কানে বিষের মতো বিচ্ছে। তবুও সে নিজেকে সংবরণ করে এগিয়ে চলেছে। নিজের নারীত্বের প্রতি তার তীব্র আত্মসম্মানজনক জবাব শুনেও না শোনার ভান করে পালন করছে কথা দিক, নারী ধর্ম। করিডোরের একেবারে শেষ প্রান্তে থাকা টয়লেট প্যানে মৌ বীরকে বসিয়ে দিল। হাসি মুখে বলল, তুমি আরাম করে পটি করো বাবা, আমি এখানে আছি। বলেই দরজাটা অর্ধেক খোলা রেখে বাহিরে এসে দরজা সরাসরি দাঁড়ালো মৌ। গোটা ওয়াশরুম চত্বরে কেবল তা ব্যতীত আর কেউই নেই। গেটের কাছে বসে থাকা সেই লোকটা বারবার ঘাড় বাঁকিয়ে করিডোরের দিকে উঁকি দিচ্ছে। লোকটা লোলুপ,
নোংরা দৃষ্টি যেন তার শরীরের চামড়া বেদ করে ভিতরে ঢুকে যেতে চাইছে। মুটুসির শরীর রিড়ি করে উঠল। অসহ্য বিশ্রী এক শিহরণ খেলে যাচ্ছে রক্তে রন্ধে। মুটুসি দ্রুত হাত বাড়িয়ে গলার ওড়নাটা দুপাশে আরো ভালো করে ছড়িয়ে দিল, যেন জনসমাজের নিকৃষ্ট কাঠের নারীত্ব নাশক দৃষ্টি থেকে নিজেকে আওড়ালো করবার ব্যর্থ চেষ্টা। বীরের হয়ে গেলে ওকে ফ্রেশ করিয়ে বের হতেই মৌয়ের ব্যাগটে ফোন বেজে উঠল। চটজলদি সাবান দিয়ে হাত পরিষ্কার করে ব্যাগ থেকে ফোনটা বের করলো সে। নম্বরটা সেভ করা নেই, তবে পরিচিত। বউ রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে বেশি এলো স্বল্প পরিচিত একটা কণ্ঠস্বর। হ্যালো মিস, কোথায় আপনি? মুটুসির কণ্ঠে স্বাভাবিকভাবে বজায় রেখে বলল, বীরকে ওয়াশরুমে নিয়ে এসেছিলাম। আগের জায়গাতেই দাঁড়ান, এক্ষুনি আসছি আমরা। ওকে। কল কেটে চড়ুইকে নিয়ে এবার দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল বুরাক। না জানি কি প্রয়োজনে বীরকে ওয়াশরুমে নিতে যেতে হয়েছে। অস্বস্তি হচ্ছে তার। এভাবে ছেলেকে রেখে যাওয়া ঠিক হয়নি। রমণী নিশ্চয় খুব বিরক্ত হয়েছেন। হওয়ারই কথা। ফোনটা ব্যাগে রেখে পার্স থেকে 100 টাকার একটা নোট বের করে তা শক্ত করে হাতের মুঠোয় রাখল মৌ। তারপর বীরের হাত ধরে করিডোর পেরিয়ে বেরিয়ে এলো। লোকটার সামনে টেবিলের উপর 100 টাকার নোট আশ্রয় দিয়ে তীব্র স্বরে বলল, মানুষের গর্ভ থেকে জন্ম নিয়ে থাকলে এই 100 টাকার বিনিময়ে হলেও পরবর্তীতে অন্তত 10 জন নারীকে গর্ভধারী সেই মায়ের নজরে দেখবেন। আশা করি আবারও নিজেকে নিকৃষ্ট প্রচুর বাচ্চা প্রমাণ করবেন না। মুটুসির তীক্ষ্ণ বাক্যগুলোর কানে যেতে লোকটার লালসোজ্জ্বল চেহারা উজ্জ্বলতা দপ করে নিভে গেল। কঠিন হয়ে উঠল মুখমণ্ডল। এবার বেশ দাপট দেখিয়ে টেবিল চাপড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল সে, এই শাড়ি কত বড় সাহস! কিরে কি কইতাছস তুই? আবার টেহার গরমও দেখাস? হ্যাঁ? মুটুসির চরম ঘৃণার দৃষ্টিতে লোকটার এক লহমায় পরখ করে নিল। বিরক্তি এবং ঘৃণায় চোখ মুখ কুঁচকে মৃদুস্বরে বিড়বিড় করে বলল, জানোয়ার একটা। বলেই বীরকে নিয়ে উল্টো ঘুরে চলে আসতে উদ্যুক হলো সে। এই থাম কইতাছি, টেহা যদি আমি তোর পিছনে না দিতে পারি আজকা। লোকটা এবার টেবিল ধপকিয়ে পড়ে হোসে এলে পেছন থেকে মুটুসি কাঁধ দিয়ে হাত বাড়ালো। মুটুসি একবারই শেষ মুহূর্তে পেছন থেকে আসন্ন আক্রমণ আঁচ করতে পেরে তৎক্ষণাৎ আত্মরক্ষা হিসেবে চোখ খিচে বন্ধ করে নিল। শরীর ছিটিয়ে একপাশে অল্প হেলে পড়ল তার। বীরের হাত ধরে থাকা মুষ্টিটা দ্বিগুণ দৃষ্টি হয়ে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো মৃদু আর্তনাদ। কিন্তু কয়েক সেকেন্ড যাবার পরেও কোনো স্পর্শ বা আঘাত টের না পেয়ে এবার আস্তে করে চোখ মেলে দিল সে। তার সামনে এখন দণ্ডখণ্ডমান এক প্রশান্ত বুক। নাকের খুব কাছে বাতাসে ঘুরঘুর করে কফি ভ্যানিলা কালারের সেই নেশাগ্রস্ত ঘ্রাণ। মুটুসি হতবিল হয়ে মাথাটা সামান্য উঁচু করতেই বোরাক পসরুদ্দিন শক্ত চোয়াল তার দৃষ্টি গোচার হলো, যার দুই পাশে সুগঠিত হাড়গুলো যেন চামড়া ফুঁড়ে বেরিয়ে আসবে এক্ষুনি। বুড়ো জোগালো সন্ধিস্থলের পরপর 3টি ভাঁজ স্পষ্ট। চেনা বাদামি চোখের এই দৃষ্টি মুটুসি একেবারেই অচেনা। তার দেখা বিগত দিনগুলোর চেয়ে একেবারেই অন্যরকম। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর নেক্সট পর্বে আপনারা কি গল্পটি চান সবাই কমেন্ট করে জানাবেন।